যাদের এখনো বিচার হয়নি তারা ভোট দিতে পারলে কিন্তু কি আপাতত একটু স্বস্তি মিলবে, আপাতত অন্তত একটু সুবিচার কি হলো, এটা কি আমরা মনে করতে পারি, এটা কি আমরা আশা করতে পারি সুকান্ত দা? স্বস্তির যতক্ষণ না তাদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এই নির্বাচনী, ততক্ষণ তো স্বস্তির কোনো কারণ নেই। এবং সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় অশোকবাবু যে বললেন, মানে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, মানে নতুন আমরা কিছু করব যাতে এই কত বোধহয় 2 সপ্তাহ বাকি আছে কি নেই, ঠিক 2 সপ্তাহ আছে আমাদের পশ্চিমবাংলার নির্বাচনের প্রথম পর্যায়ের আগে। হ্যাঁ, 23 তারিখে ফিরে গিয়ে আগের ভোটার তালিকায় যারা ছিল তাদের সকলকেই ভোট দিতে দাও, এবং এই 2 বছরের ভেতরে নতুন তরুণ ভোটারও কিছু যুক্ত হয়েছে নিশ্চয়ই, সকলকেই দাও। কারণ এদের যে ওই ঝাড়াই বাছাইয়ের কাজটা এত প্রবলভাবে আর কি একটা অসম্পূর্ণ এবং অসফল থেকে গেছে যে এটার ভিত্তিতে কিছু করা চলে না। মানে তুমি যে বললে যে একজন অভিযুক্ত মানুষেরও মানে বিচার হওয়ার আগে সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ রাখা হয়, তারপরে একটা দণ্ড বিচার হয়, দণ্ড হয়। এখানে তো এক একজন লোক নয়, এখানে 26 লক্ষের ওপর মানুষের ব্যক্তিগত আর কি একত্র ভবিষ্যৎই বলবো, কারণ যাদের নাম এই তালিকায় উঠবে না তাদের কিন্তু নাগরিকত্ব নিয়ে টানাটানি হবেই। এটা কিন্তু এই ক্রমাগত আমাদের মানে অনেকে বলে যাচ্ছেন, প্রধান মানে বিজেপির দল আর কি, তারা বলে যাচ্ছেন। আজকেও একজন অত্যন্ত মানে পশ্চিমবাংলার একজন খুব সিনিয়র একজন বিদেশি একজন বিজেপি নেতা তিনি বলেছেন। এবং শুধু সেই 27 লক্ষও নয়, এই 27 লক্ষ মানুষ ভোট দিতে পারলো কি না পারলো তাতে কিন্তু ভোটের পুরো ফলটা উঠে যেতে পারে। অর্থাৎ এই যে পুরো পশ্চিমবাংলায় যে 9 কোটি বা 10 কোটি মানুষ আছে তাদের সকলেরই ভবিষ্যৎটা কিন্তু এর সঙ্গে যুক্ত, শুধু ওই 27 লক্ষেরও নয়। এবং আরো একটা বৃহত্তর প্রেক্ষিত আমাদের দেখতে হবেই, যদি দেখতে পারি না দেখতে হবেই, এটা হচ্ছে যে একটা রাজ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে তার ঢেউ কিন্তু গিয়ে সারা দেশেই পড়বে। যে ঠিক এই মুহূর্তে না হোক, এরপরে ধরুন রাজ্যসভায় যে নতুন সদস্যরা আসবে, বা সাধারণভাবেই একটা রাজ্যের কতটা প্রতিপত্তি থাকবে, কতটা প্রভাব পড়বে সারা দেশের রাজনীতিতে, এসব কথা আসবে। কাজে এত বৃহৎ প্রশ্ন, এগুলি এরকম ঠিক আছে আজ হচ্ছে না কাল হবে এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। তবে হ্যাঁ, সত্যি আমরাও মানে সামান্য নাগরিক, আমরা অনেক বড় বড় কথা বললাম। এখনো কিন্তু সুপ্রিম কোর্ট তার ওদের সর্বশেষ বিধানটা তারা দেননি, সেটা তারা দেবেন সামনের সোমবার, মানে 13 তারিখে আবার বোধহয় ব্যাপারটা হিয়ারিং এর জন্য উঠবে, তখন দেখা যাক কি বলা যায়। এবং আজকে 2-1 বিচারপতি এমন কথাও বলেছেন যার সহজ ব্যাখ্যা হয় যে এই এতগুলো লোকের ভোটাধিকার চট করে বাতিল করে দেওয়া যায় না। ভোটাধিকারটা একটা খুব একটা পবিত্র জিনিস, একটা গুরুতর জিনিস, মূল্যবান জিনিস। কাজেই মানে সেইটুকুই আশা, সেটা না হলে যে কি হবে সেটা বলা মুশকিল। এবং তখনই যেটা চিন্তা, যে তখন যদি মানে ক্ষোভ তো থাকবেই, ক্ষোভটা যদি বিক্ষোভের আকার নেয়, এবং তারপরে দুঃখের বিষয় যেটা আমাদের রাজ্যে খুবই হওয়ার সম্ভাবনা, সেই বিক্ষোভটা একটা হিংসাত্মক আকার ধারণ করে, মানে মাঝে মাঝে মনে হয় যে কর্তারা কি এটারই অপেক্ষায় আছেন যে সেটা হোক, তাহলে তারা সেটা প্রবলভাবে তারা দমন করতে পারবেন, রাষ্ট্রপতির শাসন ডেকে আনতে পারবেন, এরকম কিছু করতে পারবেন। সুকান্ত দা, সে তো ভয়ঙ্কর সম্ভাবনা। আমি একটু আপনার কাছে আরেকটা কথা তুলি, যেহেতু আপনি এই বিষয়ে মত প্রকাশ করেছেন অন্যত্র। এই যে ভোটাধিকার হরণ, যেটা অশোক দা চমৎকার ভাবে পরিসংখ্যান দিয়ে বললেন, প্রথম পর্যায়ে বাদ যাওয়ার পরে দেশের অন্য সমস্ত রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে মানুষরা ইনক্লুডেড হয়েছেন, কিছু মানুষ সেখান থেকে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে উল্টোটা হয়েছে, বাদ পড়ার পরে বলছে না যথেষ্ট বাদ পড়লো, আরো বেশি বাদ পড়া হয়েছে। এখানে কি পশ্চিমবঙ্গের প্রতি, পশ্চিমবঙ্গ বাসিন্দা আমরা বাঙালিরা, আমাদের প্রতি একটা অন্যরকম কিছু আচরণ আপনি দেখেন সারা দেশে? আমাদের পরিযায়ী শ্রমিকদের প্রতি যে ব্যবহার করা হয়েছে, বাঙালি বিদ্বেষের কথা আমরা বলি, আপনি অন্যত্র মত প্রকাশ করেছেন বলে আমি খুব সংক্ষেপে আপনার কথা জানতে চাইছি। না মানে এটা তো ঠিকই যে সাধারণভাবে জানো মানে বরাবরই হয়তো ছিল, এখন সেটা খুব মানে অনেক চেষ্টা করে
এই মতটা আরো মানে সারা দেশের আমাদের সহনাগরিকদের ভেতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাঙালিরা মানে এরা তো বরাবরই বড় গোলমেলে লোক, ট্রাবল মেকার্স, কিন্তু তাছাড়া এখন মানে তারা সকলেই বাংলাদেশ থেকে এসেছে, সকলেই এখন এরকম একটা আজগুবি কথা, এটা কিন্তু সত্যি আমার যা দেখি শুনি পড়ি তাতে মনে হয় যে দেশের বহু লোক এইটা বিশ্বাস করতে শুরু করেছেন, কারণ তারা বাঙালি দেখলেই তারা বাংলাদেশি বলেন, তারপরে আরো উদ্ভটভাবে রোহিঙ্গা বলেন, যে এই এবং এই করে আমাদের কিছু বাঙালি পশ্চিমবাংলার নাগরিক, যারা নাগরিকই বলছে শুধু বাসিন্দা নন, তারা তো মারা গেছেন, হাজারের ঘরে তো বটেই, হয়তো লক্ষের ঘরে লোক, তারা রুটি রোজগার ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এখানকার একটা যে কথা যে বলা হচ্ছে যে তাদের ওখানে যেতে হয়েছে কেন, যদি রাজ্যের অর্থনৈতিক অবস্থা অত ভালো হতো তারা তো এখানেই চাকরি পেতেন, কাজ পেতেন, তারা তো যেতে হতো না। এখন এটা প্রথম কথা, এটা সম্পূর্ণ অবান্তর এক্ষেত্রে, কারণ যে কোনো ভারতীয় দেশের যে কোনো প্রান্তে তাদের বসবাস করার, কাজ করার অধিকার আছে। 2 নম্বর কথা, যে পশ্চিমবাংলার অর্থনীতির হাল অনেক দিক দিয়ে খারাপ, কিন্তু এর পরিসংখ্যান কিন্তু দেখায় যে যেমন পশ্চিমবাংলা থেকে বাইরে লোকে কাজ করতে যাচ্ছে, পশ্চিমবাংলায় কাজ করতে আসছে লক্ষ লক্ষ মানুষ। কলকাতায় যত মানুষে কাজ করেন, আজও তাদের কতজনের মানে মূল ভিটে অন্য কোনো রাজ্যে, তারা শুধু কাজ করতে আসে। এটা কিন্তু বাঞ্ছিত, এই যে আদান প্রদান বিভিন্ন রাজ্যের ভিতরে থাকবে, এটাই তো আমাদের, আমরা চাই। এভাবেই তো একটা সংহত একটা একটা রাষ্ট্র এভাবেই তো গড়ে ওঠে। কাজে এগুলো কোনো কথাই নয়। এবং সেভাবে দেখতে গেলে তো দেখুন আরো অনেক কথা বলা যায়, যে কিছু লোক আমরা জানি যারা বিশাল পরিমাণ টাকা, 30, 40, 50, 60 লক্ষ টাকা তারা জড়ো করছেন, যে এবং সেই টাকাটা তারা কাদের দিচ্ছেন? দালালদের, যারা কিনা অত্যন্ত বেআইনি এবং বিপদসংকুল পথে, যাকে আজকাল ডঙ্কি রুট বলা হয়, সেইভাবে তাদের কোনো না কোনো একটা রাস্তা দিয়ে তারা আমেরিকায় বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে ঢুকিয়ে দেবেন। এখন এটা কত লোকের যে বেঘরে তাদের প্রাণ যায়, বা তারা অন্যরকম বিপদে পড়ে পথে যেতে, বা আমেরিকায় গিয়েও তারা সেখানেও ধরা পড়ে, বা ধরা না পড়লেও তারা কিরকম জীবনযাত্রা তাদের হতে পারে। এখন এই যে লোকেরা, এরা কিন্তু পশ্চিমবাংলা থেকে আসে না, এরা আসে মূলত 3টি রাজ্য থেকে, পাঞ্জাব, গুজরাট এবং রাজস্থান। এখন গুজরাটের মতো এরকম শিল্প বান্ধব, বাণিজ্য বান্ধব রাজ্যে যে লোক কোনো না কোনো ভাবে 30, 40, 50 লক্ষ টাকা জোগাড় করতে পারছে, যেভাবেই হোক, ধার কর্য করে হোক, সম্পত্তি বেচে হোক, সেই টাকা দিয়ে সে তো ওই রাজ্যেই একটা ব্যবসা শুরু করেছে, তো খুব মানে ভলতবিয়তে থাকতে পারে। তা না করে তারা এই পথ পাচ্ছে কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু করা উচিত। এটা কেউ পর্যন্ত করেছেন বলে আমি জানি না। কেন লোকে অন্য জায়গায় কাজ করতে যায়, বিপদের ঝুঁকি নিয়ে যায়, কিন্তু এখানে তো বিপদ হওয়ার কথা নয়। আমি একজন ভারতবাসী, আমি ভারতবর্ষে অন্য একটা কোনো রাজ্যে আমি বসবাস করতে যাচ্ছি, কাজ করতে পারছি, আমার সম্পূর্ণ অধিকার আছে সেটা করার। কিন্তু সুগত এই জন্য বোধহয় আমরা একটু আলাদা, মানে আমরা বাঙালিরা একটু অন্যদের থেকে আলাদা। আমরা মনে করি যে দেশের মধ্যে থাকাটাই অনেক কম ঝুঁকি নিয়ে সম্মানজনক। হয়তো অসুবিধা, অনুষ্ঠান শেষ করছি। আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, সুকান্ত যেহেতু অনেক অর্থনীতি প্রসঙ্গে আসছে না, এই যে নির্বাচনের যে খুব সংক্ষেপে কিন্তু আপনাকে বলতাম, অনেকক্ষণ সময় আমরা পেরিয়ে গেছি, এই যে নির্বাচনের প্রক্রিয়া যেভাবে আমাদের দেশে পশ্চিমবঙ্গে এবারে ভোটটা হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি যদি ক্ষমতায় আসে, সত্যি সত্যি কি আমরা বাংলার মানুষ অর্থনৈতিকভাবে কিছু সুবিধে পাবে? কারণ এটা তো বলা হচ্ছে খুব প্রচারে যে বিজেপি আসলে অনেকগুলো কেন্দ্র সরকারের প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প, জলজীবন প্রকল্প, এগুলোর সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পাবে, যেগুলো থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দাবি করে যে বিকল্প প্রকল্প আছে। খুব সংক্ষেপে আসুন প্লিজ, 2-3 মিনিটের মধ্যে, তারপর শেষ করবো। মানে পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে বিজেপি শাসিত রাজ্য তো হচ্ছে উত্তর ভারতের অনেকগুলো রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আজকে বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান পালা করে এসেছে, উত্তরাখণ্ড ইত্যাদি ইত্যাদি। তারা যে সত্যি সত্যি কোনো বিশেষ সুবিধা পেয়েছে এবং বিশেষভাবে ডবল ইঞ্জিনের জন্য তাদের অর্থনৈতিক প্রগতি, সামাজিক প্রগতি
অনেক সত্যি সত্যি দেখার মতো হয়েছে, এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। বরং যেটা দেখাতে পারা গেছে সেটা হচ্ছে যারা দক্ষিণ ভারতের রাজ্য, প্রধানত তারা বিজেপির রাজ্য নয়, তারা কিন্তু গত 20-25 বছর ধরে, একটানা 25 বছর ধরে অর্থনৈতিক প্রগতি, সামাজিক প্রগতি একটানা দেখাতে পেরেছে। উত্তর ভারতে একমাত্র সেরকম ধরনের প্রগতি দেখাতে পেরেছে ছোট্ট একটা রাজ্য হিমাচল প্রদেশ, যারা পালা করে কখনো কখনো কংগ্রেস, কখনো সরকার বিজেপি বদল করেছে। সরকার বদল করে যায়। এবং সত্যি কথা বলতে কি, যেসব রাজ্যে একটানা বিজেপি ক্ষমতায় রয়েছে, অনেকগুলো রাজ্যেই এখন হয়ে গেছে প্রায়, সেখানে কিন্তু সেরকম ধরনের কোনো রকম তথ্য নেই। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক প্রগতিও কিন্তু, পশ্চিমবঙ্গ তো গত 15 বছর ধরে বিজেপি শাসিত নয়, একটা বিজেপি বিরোধী দল হিসেবে রয়েছে। আমাদের অর্থনৈতিক প্রগতি অত্যন্ত শ্লথ গতিতে হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সামাজিক ক্ষেত্রে অনেকগুলো বিষয় যে পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের থেকে এগিয়ে আছে এবং অনেক ভালো জায়গায় আছে, সেটাও কিন্তু আমাদের বলতে হবে। জন্ম হার, মৃত্যুর হার, সাক্ষরতার হার, শিশু মৃত্যুর হার, শিশুদের লিঙ্গ অনুপাত থেকে শুরু করে অন্তত প্রায় 9টি কি 10টি সূচকে দেখা যায় পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের থেকে অনেক বেশি এগিয়ে সামাজিক ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য হচ্ছে এই যে সামাজিক প্রগতি, যেটা, এটাকে এগোনো অর্থে প্রগতি বলবো, সেইটার সেইটার ভালো ভাবটা, সেইটার যে প্রভাব, সেটা আমরা অর্থনীতিতে নিতে পারিনি অতটা। সেইটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু পশ্চিমবঙ্গের থেকেও অনেক পিছিয়ে রাজ্য অনেকগুলি আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে মহিলা চালিত ক্ষুদ্র উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রথম হয়েছে গত বছর সারা দেশের মধ্যে। সব থেকে বেশি মহিলা চালিত ক্ষুদ্র উদ্যোগ পশ্চিমবঙ্গে আছে। এটাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে মহিলাদের সঙ্গে এত কাজ করছেন তার একটা যুক্তি খুঁজে পাওয়া যায়, তার সঙ্গে একটা যুক্তি জুড়ে দেওয়া যায়। এইটুকুই আপাতত বলবো। হ্যাঁ, ধন্যবাদ অশোক দা। এইটা নিয়ে নির্দিষ্ট করে আপনার সঙ্গে এবং সুকান্ত দাকে নিয়ে হয়তো অন্য কাউকে নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকের অনুষ্ঠানে আমাদের মূল আলোচনার বিষয়টা এটা ছিল না, বিষয় ছিল পশ্চিমবঙ্গ নির্বাচনের বৈধতা। যে প্রসঙ্গে আমরা শেষ পর্যন্ত চলে এলাম, যে নির্বাচনের বৈধতার সঙ্গে তো রাজনৈতিক দলের শাসনের বৈধতার প্রশ্ন জড়িত, সেটাকে আমরা কিভাবে যুক্ত করব। আমি এইসব প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই এই কথাটা বলে যে এই ধরনের অনুষ্ঠান আমাদের চ্যানেলে আপনারা আরো দেখতে পাবেন, এবং যদি মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি এই কথা বলে আবারও শেষ পর্যন্ত যে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে বৈধতা নিয়ে খুব গুরুতর প্রশ্ন আছে, কিন্তু তা সত্ত্বেও এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে, আমাদের পছন্দ মতো ভোট দিতে হবে। তার কারণ এই প্রক্রিয়াকে প্রশ্ন করেই আমাদের কর্তব্য শেষ হয়ে যায় না, প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে তাকে পাল্টানো, আমি অন্তত মনে করি ফোর্থ পিলার উইথ দ্য পিপল মনে করে আমাদের কর্তব্যের অংশ।